তার রাগ হবারই কারণ, কেন তার রায়ের বাইরে গিয়ে মমতা ব্যানার্জি এটা করেছিল, রায়কে অবমাননা করা হয়েছিল। তা আমরা চাই যে জিপিএফ এর যে লকিং পিরিয়ড, সেই লকিং পিরিয়ড উঠিয়ে দেওয়া হোক আর কি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেটা 2 বছর সেটা থাকবে না, নেক্সট বাজেটের মধ্যে, সেটা নেক্সট ইয়ার এন্ডিংয়ের মধ্যে এই লগিং পিরিয়ড উঠিয়ে দেবে। সরকার যখন টাকা দেবে তার হিসাবটা তাকে দেবে না, যে আপনি কি হিসেবে টাকা পেলেন, আপনার এতটা ডিউ ছিল, এত পাওয়ার কথা ছিল, এতটা আপনাকে দেওয়া আগেই দেওয়া হয়েছে, আর এতটা ডিউ ছিল, সেরকম কিন্তু কোনো স্টেটমেন্ট আমাদের দেয়নি। তার কারণ এটা মমতা ব্যানার্জি সরকার এটা চুরি করেছে। হ্যাঁ, আগের গভর্নমেন্টের আমলে এই সুযোগ ছিল না সরকার শুনে আলোচনা, বর্তমান সেই সুযোগ হয়েছে আর কি। এবার বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারই কোর্টে এক সময় বলেছিলেন প্রায় এই সমস্ত ডিএ যদি এরিয়া দিতে হয় প্রায় 40,000 কোটি ওপরে, সংখ্যাটাও 41,000 কোটি, এরকম একটা সংখ্যা দিয়ে। সেখানে রাজ্য সরকারের কাছ থেকে 7,000 কোটি টাকা পাওয়া গেছে। কিন্তু গোপাল সুব্রমণিয়াম স্যারের মূল বক্তব্য ছিল যারা কিছুই পায়নি, ম্যাক্সিমাম পোর্শনটা যারা শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরকর্মী, বোর্ড, কর্পোরেশন যারা আছে তারা কোনো টাকাই পায়নি, তাদের বিষয়টা আজকে একটা নির্দিষ্ট আদেশনামা বার করতে চেষ্টা করেছিলেন। সরকার ঘুরবেও না, আর ঘোরার জায়গাও নেই, কেন সে রিটেন ভাবে কোর্টকে সাবমিট করেছে যে আমার এত 1,000 কোটি টাকা লাগবে। তার মানে এই সংখ্যাটা তো আছেই স্বাভাবিকভাবে। তা আমি এটাই বলবো যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষাকর্মীদের, যে রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে আমার ক্যান্টিনেটদের হিসাবটা তার মধ্যে আছে। শুধু পাওয়ার অফ সুপ্রিম কোর্টের কথা বলছি, আমি স্যাট বা হাইকোর্টের কথা বলছি না। কারণ আমরা সবাই জানি 22 থেকে 25 হেয়ারিংয়ের বহু ডেট পড়েছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যালি হেয়ারিং হয়নি। ডিএ বাড়লে ডেলি ওয়েজ বাড়ে, তাহলে স্বাভাবিক যখন এরিয়ার ডিএ আসছে, তাহলে যারা ডেলি ওয়েজ পেত তাদেরও এরিয়ার পাওয়ার কথা। এই বিষয়গুলো এখনো ঠিক হয়নি, তা আমরা এগুলো নিয়ে করছি। তাহলে আলটিমেট শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরকর্মী ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু টাকাটা এনারাই দিয়েছে। তাই তাদের কথাটাও কিন্তু 4টে সংগঠনের ভাবা উচিত বলে আমরা মনে করি। রাজ্য সরকার তো নিজে থেকে এটাই করতে পারে না, এটা বিগত সরকার এই জিনিসটা নিজেরা করেছিলেন। এবং আরও যেটা হচ্ছিল, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু তৎকালীন মমতা ব্যানার্জি সরকার কিন্তু নিজস্ব একটা বেস করেছে। তাতেও দেখবেন সরকারি কর্মচারী ক্যান্টিনেট একই সঙ্গে জিও বেড়েছে। এর শুধু আজ না, জবে থেকে ডিএ অর্ডার বেরোচ্ছে একই সঙ্গে, তাহলে একই যাত্রায় তো পৃথক ফল হওয়ার কথা নয়। এবং এই পৃথক ফলের কথা কিন্তু কেউ বলেওনি। আজকে দাদা সুপ্রিম কোর্ট বেশ গরম। আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু উচ্চপদস্থ মানুষ ওখানে গিয়েছিলেন, উপস্থিত ছিলেন। আমরা ডিএ মামলায় নতুন কি তথ্য পেলাম, যদি একটু তুলে ধরেন। আজকে ডিএ মামলার হিয়ারিং ছিল, কিন্তু সম্পূর্ণ হিয়ারিং হয়নি, আবার আগামীকাল হিয়ারিংয়ের হচ্ছে। আজকে আপাতত যেই নির্যাসটুকু পাওয়া গেছে, যে মালহত্যা কমিটিকে ফিজিক্যালি প্রত্যেকটা সংগঠন যারা মামলাকারী তারা রিপ্রেজেন্টেশন জমা দেবে এবং ফিজিক্যালি সেই রিপোর্টের ভিত্তিতে ফিজিক্যালি উপস্থিত হবে, যেটা এতদিন ছিল না। এবং বিভিন্ন যেই কোর্ট যে অর্ডার দিয়ে, সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, সেই অনুযায়ী কী হয়েছে না হয়েছে সেই বিষয়টা ওই মালহত্যা কমিটিকে জমা দেওয়া, এবং তারপরে ওনারা যখন টাইম দেবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা মামলাকারী সংগঠন তাদের প্রতিনিধিরা ফিজিক্যালি উপস্থিত হয়ে তাই করবে। এটাই আজকের মূল, খুব বেশি আজকে কিছু হয়নি, আগামীকাল আবার ডেট। কিন্তু আজকে আমাদের গোপাল সুব্রমণিয়াম উনি গেছিল না আদালতে, কিন্তু কিছু আদালতগত কিছু কারণে আদালতে কিছু লয়ারদের সঙ্গে কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে উনি চলে যান। আলটিমেট মামলায় উনি আজকে দাঁড়াননি, ওনার কিছু রাগ অভিমান কিছু হয়েছে আর কি, যেটা হয় নর্মালি যৌথ মামলার ক্ষেত্রে। বিভিন্ন সংগঠনের আইনজীবীদের মধ্যে মতবিরোধ অনেক সময় হয়, যে একত্রিত না আসা যায়, সেটার ক্ষেত্রে হয়েছে। আমরা যেটা এখান থেকে জানতে পেরেছি, আমাদের ভাস্কর ঘোষ উপস্থিত ছিলেন, আর ওনার থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে গোপাল সুব্রমণিয়াম চাইছিলেন যে আজকে যারা গ্যারান্টি যারা মূল 1 টাকাও পায়নি তাদের বিষয়টা আলোকপাত করার জন্য। কিন্তু আরেকজন মামলাকারী সংগঠনের আইনজীবী তিনি চাইছিলেন যে জিপিএফ এর টাকা, যে এবিসি যেদের টাকাটা জিপিএফ এ যে আছে 2 বছরের জন্য, যেটা লকিং পিরিয়ড বলা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করতে চাইছে। কিন্তু গোপাল সুব্রমণিয়াম স্যারের মূল বক্তব্য ছিল যারা কিছুই পায়নি, ম্যাক্সিমাম পোর্শনটা যারা শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরকর্মী, বোর্ড, কর্পোরেশন যারা আছে তারা কোনো টাকাই পায়নি, তাদের বিষয়টা আজকে একটা নির্দিষ্ট আদেশনামা বার করতে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা নিজেদের মধ্যে ফ্লোর যে ম্যানেজমেন্ট, কোর্টের যে ফ্লোর ম্যানেজমেন্ট, সেই জায়গায় উনি অসন্তুষ্ট হন
এবং উনি রাগ অভিমান করে বেরিয়ে যান। আমরা পরে কথা বলা বা বোঝেন ওনার মতো যেরকম আইনজীবী তার ক্ষেত্রে এরকম হওয়াটাই হয়তো স্বাভাবিক আর কি। আমরা তাও চেষ্টা করছি যে ওনার সঙ্গে কথা বলে, এখানে এই মামলাটা আজকে যেই জায়গায় এসছে মূলত গোপাল সুব্রমণ্য স্যারের কারণে সুপ্রিম কোর্টের কথা বলছি, আমি স্যাট বা হাইকোর্টের কথা বলছি না। কারণ আমরা সবাই জানি 22 থেকে 25 মানে হেয়ারিংয়ের বহু ডেট পড়েছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যালি হেয়ারিং হয়নি। কিন্তু গোপাল সুব্রমণিয়ান যখনই এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ দাঁড়ায় তখন কিন্তু হেয়ারিংগুলো হয়েছে, এবং আমরা দেখেছি যারা এখনও তারা কেউ দেখতে পারেন গিয়ে গুগলে গিয়ে যে গোপাল সুব্রমণিয়ান কীভাবে মামলাটাকে টেনে এনে বের করেছে। তা ভালো হতো আজকে যদি গোপাল সুব্রমণিয়ানকে সেই মানে সেই সুযোগ বা সেই ফ্লোর ম্যানেজমেন্টটা ঠিক থাকতো, তাহলে ভালো হতো। কিন্তু লড়াইয়ের তো শেষ নেই, লড়াই চলবে। এবং আমরা অন্য দিক দিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ সিএমের সঙ্গে দুদিন আগে কথা বলেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি ভরসা রাখুন, আমি সব মিটিয়ে দেব। এবং কালকেও উনি একটা বাইট দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার পক্ষেই বাইট দিয়েছে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে বলে তো আমরা আদালতের মামলা থেকে পিছিয়ে চলতে, এখানে এটার অনগোয়িং প্রসেস, যেটা 16 থেকে শুরু হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ আর 25 এর মধ্যে যোগদান। তাই মামলার মতো আইন চলবে। আর এদিক দিয়ে আমরা কর্মচারী সংগঠন হিসেবে রাজ্য সরকারের সঙ্গে যেই আলাপ আলোচনা, আন্দোলন, দাবি, যা যা প্রক্রিয়া একটা ইউনিয়নের ক্ষেত্রে করণীয়, আমরা সেই প্রক্রিয়া সরকারের সঙ্গে চালিয়ে যাব। যখন হ্যাঁ, আগের গভর্নমেন্টের আমলে এই সুযোগ ছিল না সরকারের সঙ্গে আলোচনা, বর্তমান সেই সুযোগ হয়েছে আর কি। এবার বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারই কোর্টে একসময় বলেছিলেন প্রায় মানে এই সমস্ত ডিএ যদি এরিয়া দিতে হয় প্রায় 40,000 কোটির ওপরে, সংখ্যাটা হতে 41,000 কোটি এরকম একটা সংখ্যা দিয়ে, সেখানে রাজ্য সরকারের কাছ থেকে 7,000 কোটি টাকা পাওয়া গেছে। তাহলে তো ম্যাক্সিমাম পোর্শনটাই বাকি আছে। আর যদি সংখ্যার হিসেবেও বলেন যে 65,000 সরকারি কর্মচারী আছে, আর অবসরপ্রাপ্ত মিলে টোটাল মানে 10 থেকে 12 লাখ, তার মধ্যে পেয়েছে প্রায় 4 লাখ। তাহলে এখনো 6-7 লাখ আর মানে শিক্ষাকর্মী এরা বাকি আছে। তারপরে এদের বিষয়টা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, তাদের বিষয়টা এখনো বাকি আছে। এরকম অনেক কর্মচারী আছে যারা সরকারি নিয়ম অনুযায়ী বেতন দিয়ে এইচআর সমস্ত কিছু পায়, যেমন ওয়ার্ক চার্জ এমপ্লয়ি। এদের ব্যাপারে যেমন আইসিডিএস এ কিছু এনজিও আইসিডিএস আছে, এরকম সব ডিপার্টমেন্টেরই কিছু লোক আছে এরকম পদ আছে কিছু, তাদের বিষয়টা এখনো ঠিক হয়নি। সেটা নিয়েও আমরা তারপরে যারা ডিএ মানে ডেলি ওয়েজ পায়, ডিএ বাড়লে ডেলি ওয়েজ বাড়ে, তাহলে স্বাভাবিক যখন এরিয়ার ডিএ আসছে তাহলে যারা ডেলি ওয়েজ পেত তাদেরও এরিয়ার পাওয়ার কথা। এই বিষয়গুলো এখনো ঠিক হয়নি, তা আমরা এগুলো নিয়ে করছি। তা আমরা দুপক্ষ দুই লেভেলেই চলছে, মানে সরকারের সঙ্গে আলোচনাও চলছে, আবার আদালতের মামলা। আমরা আগামীকালের জন্য অপেক্ষায়, এবং উচিত আমার মনে করি যে প্রত্যেকটা 4টে সংগঠনে একত্রিত হয়ে এক কথা সুপ্রিম কোর্টে বললে মামলার ক্ষেত্রে সুবিধা হবে আর কি। এইটা সকলেরই এই প্রত্যেকটা সংগঠনের এই মানসিকতা নেওয়া উচিত যে এই ডিএ মামলার ক্ষেত্রে তো কোনো সংগঠনেরই এমন আর্থিক অবস্থা ছিল না এই মামলা চালাবার। তাহলে আলটিমেট শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরকর্মী ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু টাকাটা এনারাই দিয়েছে। তাই তাদের কথাটাও কিন্তু 4টে সংগঠনের ভাবা উচিত বলে আমরা মনে করি। এবং আমরা যদি একই কথা বলি তাহলে গ্যান্টিনেটদের ক্ষেত্রে একটা আদেশনামা রায় আমরা বের করতে পারবো। আমরা আগামীকালের জন্য আশাবাদী, আগামীকাল নিশ্চয়ই কিছু হবে, এই আশাবাদী। দাদা, এই যে আপনি বললেন যে 7,000 কোটি টাকা মতো সরকার দিয়েছে, সেটা 65% সামথিং এরকম একটা পার্সেন্টেজ হয়, কিন্তু আদালতে এই তথ্যটা বারবার উঠে এসেছে যে তারা একটা টাকাও পাননি, এবং যেটা পিএফ অ্যাকাউন্টে যে কিছু টাকা গেছে এটা নিয়ে মিশ্র স্যার কিন্তু বেশ একটু রেগে গেছিলেন বলেই শোনা যাচ্ছে। এইটা কেন হলো, মানে কি বলবেন এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের মধ্যে কোনো জায়গায় ছিল না এলবিসি গ্রুপ ক্লাসিফিকেশন, এবিসি কে জিপিএতে দেওয়া হবে, ডি কে অ্যাকাউন্টে দেওয়া হবে, এরকম কোনো ক্লাসিফিকেশন ছিল না। যেটা বলা ছিল সুপ্রিম কোর্টে যে যা পাওনা তার 25% তাকে 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। এবং মানে জবের আয় দিয়েছিল যত ইমিডিয়েট এসে রাইটস, কিন্তু সেইটাকে মানা রাজ্য সরকার তো নিজে থেকে এটা করতে পারে না। এটা বিগত সরকার এই জিনিসটা নিজেরা করেছিলেন। এবং আরও যেটা হচ্ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু তৎকালীন মমতা ব্যানার্জির সরকার কিন্তু নিজস্ব একটা মানে বেস করেছে। তারা করেছে কি 12 মাসের যা ডিএ সেটাকে অ্যাভারেজ করে দিয়েছে আর কি। সেই ক্ষেত্রে কর্মচারীরা অনেক টাকা, প্রায় 50% মতো টাকা কম পেয়েছে।
এবং যে কর্মচারীকে যারা পেয়েছে সরকার তাদেরকে কোনো হিসাব দেওয়া হয়নি তে আপনি কি হিসেবে টাকাটা পেলে। যেমন আমরা যে স্যালারি পাই তা আমার পে স্টেটমেন্ট, আমার বেসিক পে কত, ডিএ করো, এইচআরএ কত, আমার মেডিকেল অ্যালাউন্স কত, আমার যে মানে গ্রুপ ইন্স্যুরেন্স কত কেটেছে, পি ট্যাক্স করো, টোটাল একটা তথ্য থাকে। তা সরকার যখন টাকা দেবে তার হিসাবটা তাকে দেবে না, যে আপনি কি হিসেবে টাকা পেলেন, আপনার এতটা ডিউ ছিল, এত পাওয়ার কথা ছিল, এতটা আপনাকে দেওয়া আগেই দেওয়া হয়েছে, আর এতটা ডিউ ছিল, সেরকম কিন্তু কোনো স্টেটমেন্ট আমাদের দেয়নি। তার কারণ এটা মমতা ব্যানার্জি সরকার এটা চুরি করেছে। এবং আমরা আমাদের লেভেলে কিন্তু খোঁজ পেয়ে জানি যে কারা এই কাজটা করেছে। এক শ্রেণীর অফিসারকে দিয়ে এই কাজটা করানো হয়েছিল, মমতা ব্যানার্জি করিয়েছিলেন এই কাজটা, যে হিসাবটা পুরো গুলিয়ে দেওয়া আর কি। তারা চাপের ফলে কাজটা করেছিলেন। তা আজকে কিন্তু আমরা সেটা সরকারকে বলেছি যে ওই হিসাব আবার নতুন করে করা হোক। তারা আশ্বাস দিয়েছে এবং তারা আমাদেরও বলেছে আপনারাও ক্যালকুলেশন করে দেখুন অ্যাকচুয়াল কী হওয়া উচিত আর কি। তা কিন্তু যেহেতু আদালতের একটা বিচারাধীন বিষয়, তাহলে বিচার পর্বে তো চলবেই। এবার আলোচনার সঙ্গে তো বিচার পর্ব দুটোর বিষয় তো কিছুটা আলাদা আর কি। আমরা চেষ্টা করছি সেই বিষয়টা করা, কিন্তু ঠিকই আদালত মানে তার রাগ হবারই কারণ, কেন তার রায়ের বাইরে গিয়ে মমতা ব্যানার্জি এটা করেছিল, রায়কে অবমাননা করা হয়েছিল। তা আমরা চাই যে জিপিএফ এর যে লকিং পিরিয়ড সেই লকিং পিরিয়ড উঠিয়ে দেওয়া হোক আর কি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেটা 2 বছর সেটা থাকবে না, নেক্সট বাজেটের মধ্যে, সেটা নেক্সট ইয়ার এন্ডিংয়ের মধ্যে এই লকিং পিরিয়ড উঠিয়ে দেবে, মানে এবিসি তারা টাকা তুলতে পারবে। এটা আমাদের মৌখিকভাবে কথা হয়েছে, কিন্তু এখনো কোনো অর্ডার বেরোয়নি। যতক্ষণ না অর্ডার বেরোচ্ছে ততক্ষণ তা প্রথমে তো কথা হয়, তারপরে তার অর্ডার বেরোয়। তা আমরা বিশ্বাস করি যে রাজ্য সরকার তার কথা রাখবে, এই অর্ডার বের করবে এবং লকিং পিরিয়ড করে দেবে নেক্সট মার্চের মধ্যে, এটা আমরা আশাবাদী। এবং আমরা আজকে এটাও জানতে পারি যে 3রা সেপ্টেম্বরের মধ্যে 2008 থেকে 2015 সালের যে বকেয়া রয়েছে সেটা মেটানোর কথাও বলা হচ্ছে। এবং এই একটা পয়েন্ট, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আগামীকাল কি গ্র্যান্টিং রেট কর্মীদের নিয়ে কিছু আপডেট কি আসতে পারে? এই দুটো তথ্য কিভাবে আমরা তো আমাদের জায়গায় তোলার চেষ্টা করবোই, জানি কেন মূল বিষয় কিন্তু এখন গ্যারান্টি নেই। কেন সরকারি কর্মচারীদের প্রসেস শুরু হয়ে গেছে দেওয়ার ক্ষেত্রে আর কি। হয়তো কিছুজন পায়নি, হয়তো কিছুজন কম পেয়েছে, কিন্তু আলটিমেট পেয়েছে। কিন্তু গ্যারান্টি নেট যারা তারা কিছুই পায়নি, তাদের বিষয়টাই এখন গুরুত্ব থাকে আমাদের কাছে আর কি। কেন এই সংখ্যাটাই কিন্তু বেশি, মেজরিটি পার্সেন্ট কিন্তু এই সুবিধা পায়নি। আর যদি অন্য দিক দিয়ে বলেন, সংগ্রামী যৌথ মঞ্চে কিন্তু মেজরিটি পার্সেন্টই কিন্তু গ্যারান্টি নেট, সরকারি কর্মচারীও আছে কিন্তু মেজরিটি পার্সেন্টই কিন্তু গ্যারান্টি নেট আর কি। তাহলে স্বাভাবিকভাবে হাইলাইটটা তো আমাদের থাকবেই। আর যেহেতু ডিএর যে লাস্ট যে 20% ডিএ অর্ডার বেরিয়েছে, তাতেও যদি আপনারা দেখেন, তাতেও দেখবেন সরকারি কর্মচারী গ্যারান্টি নেট একই সঙ্গে জিও বেড়েছে। এর শুধু আজ না, জবে থেকে ডিএ অর্ডার বেরোচ্ছে একই সঙ্গে। তাহলে একই যাত্রায় তো পৃথক ফল হওয়ার কথা নয়। এবং এই পৃথক ফলের কথা কিন্তু কেউ বলেও নি, কিন্তু কিছুজন বলার চেষ্টা করছে, বলবে স্বাভাবিক। কিন্তু আমরা আবার বলছি যে আমরা ওই জায়গাতেই অনড় আছি যে সকল ডিএ প্রাপকদের সকলের এরিয়ার যতক্ষণ না পাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চে, ততক্ষণ আলাপ আলোচনা, আন্দোলন, আইনি লড়াই, যা যা প্রক্রিয়া নেবার সংগ্রামী যৌথ মঞ্চ সেই জায়গাতেই থাকে। কি মনে করছেন আগামীকাল কি গ্র্যান্টিং রেট কর্মীদের জন্য একটা আশার দিন হতে পারে? নিশ্চয়ই আমরা আশাবাদী যে আগামী দিনে কিছু একটা আমরা এর সুফল পাবো এবং তাদের সম্বন্ধে কিছু একটা মানে ইনস্ট্রাকশন বা রায় যাই বলেন আর কি আমরা বের করতে পারবো। তা আমরা আশাতেই আছি। এই আশাতে করে করে কিন্তু আজুর আমরা এসেছি যে আমরা তো কিছুটা পেয়েছি। আর রাজ্য সরকার তো যে 40,000 কোটি টাকার যে হিসাব দিয়েছে, তার মানে ওই হিসাবের মধ্যে দিয়েই আছে কিন্তু গ্যারান্টি নেট আর কি। যদি শুধু পিওরলি সরকারি কর্মচারী হয় তাহলে তো 40,000 কোটি টাকা লাগার কথা না। সরকার যদি 7,000 কোটি টাকা খরচা করে থাকে, মানে 15 থেকে 19, তাহলে 16 থেকে 19, তাহলে 8 থেকে 15 যেটা হবে আরো 7-8 কোটি টাকা, হার্ডলি সেটা মানে 12-14 হাজার টাকা খরচা। তাহলে সরকার 40,000 কোটি টাকা হিসাব দিল কেন? তার মানে এটা গ্যারান্টি নেট এর মধ্যে আছে। তাই যারা বলছেন যে গ্যারান্টি নেট এর মধ্যে নেই, সরকার তো তাহলে 40,000 করে রিটেন কোর্টকে সাবমিট করেছে। এবং গভর্নমেন্টই মানে এডুকেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং লোকাল বডির কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছেন যে কারা কারা কর্মরত, তাদের কি অবস্থান, ওই সময় কারা ছিলেন। তাহলে সরকার দেবে বলেই তো এটা চেয়েছে। এইগুলো তো আজকে তো সরকার এখান থেকে ঘোরার জায়গাও নেই, সরকার ঘুরবেও না আর ঘোরার জায়গাও নেই, কারণ সে রিটেনভাবে কোর্টকে সাবমিট করেছে যে আমার এত হাজার কোটি টাকা লাগবে। তার মানে এই সংখ্যাটা তো আছেই স্বাভাবিকভাবে। তা আমি এটাই বলবো যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শিক্ষাকর্মীদের যে রাজ্য সরকার অলরেডি সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে আমার মানে ক্যান্টিনেটদের হিসাবটা তার মধ্যে আছে, শুধু পাওয়ার অপেক্ষা। সেই যতক্ষণ না সেই অপেক্ষার অবসান তো আমাদের হাতে নেই। আমরা যে মালিক, যারা সেই মালিক আদালত, সেই মালিক রাজ্য সরকার। আমরা দাবি করতে পারি, আন্দোলন করতে পারি, আমরা যেটুকু পারি আমরা সেটাই করবো। এই হচ্ছে বিষয়।